মুভিটি শুরু হয় রুদ্রপ্রকাশ রামকৃষ্ণ রাও একজন সফল বিজনেসম্যানকে দেখিয়ে। তিনি হচ্ছেন ভারতের একজন মোস্ট সাকসেসফুল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এখানে আমরা দেখতে পারি রুদ্রপ্রকাশ রাওকে পুলিশ গ্রেপ্তার করেছে। রুদ্রপ্রকাশ এর বিরুদ্ধে অভিযোগ হলো 10 জন মহিলা ও 25 জন নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। রুদ্রপ্রকাশ এর বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করে নেয়, যার কারণে আদালত তাকে ফাঁসির আদেশ দেয়। ওইদিকে তার মেয়ে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। অপরদিকে রুদ্রপ্রকাশ এর উকিল তার সাথে দেখা করে জিজ্ঞাসা করে, আপনি দোষ না করেও কেন সব দোষ স্বীকার করে নিলেন? উকিল তার কেসটি রিওপেন করার কথা বললে রুদ্রপ্রকাশ বলেন, আমার জীবনের কোনো মূল্য নেই। আমার কাছে আমার মেয়ের জীবনের থেকে মূল্যবান আর কিছুই নেই। তখন উকিল সাহেব বলেন, পরিস্থিতির শিকার হয়ে আপনি মুখ বুজে সবকিছু মেনে নিচ্ছেন। উপরে একজন আছেন, তিনি ঠিকই একদিন ন্যায় বিচার পাইয়ে দিবেন। এরপরে দেখতে পারি ভারতের অন্ধ্রপ্রদেশের সিএম এর মেয়ের বিয়ের আয়োজন চলছে। সেখানে দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত রয়েছে। অনুষ্ঠানে তেলেঙ্গানা রাজ্যের সিএম রঞ্জিত উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি না আসতে পারায় তার ছেলে এসেছে। প্রতাপ ও রঞ্জিত দুই রাজ্যের সিএম হওয়ার পাশাপাশি তারা খুব ভালো বন্ধু। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের আপ্যায়নে প্রতাপ ও তার পরিবার ব্যস্ত। সেই সময় প্রতাপের কাছে খবর আসে রঞ্জিতের ছেলে তার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এই কথাটি জানাজানি হলে পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যাবে, যার কারণে প্রতাপ তার চাচাকে গলা চেপে মেরে ফেলে। তারপর প্রতাপ বাহিরে উপস্থিত অতিথিদের সামনে গিয়ে বলে তার চাচা হার্ট অ্যাটাক করে মারা গেছে, যার কারণে বিয়ের অনুষ্ঠান ক্যান্সেল করে দেয়। অতিথিরা প্রতাপকে সান্ত্বনা দিয়ে চলে যায়। কেউ জানতেও পারে না মেয়ে পালিয়ে গেছে। সবাই চলে যাওয়ার পর প্রতাপ রঞ্জিতকে ফোন করে। রঞ্জিত জানতো না যে তার ছেলে ওর মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তাই সে খুশি মনে কথা বলে এবং জানতে চায় মেয়ের বিয়ে ঠিকঠাক হয়েছে কিনা। প্রতাপ রেগে গিয়ে বলে, কিভাবে ঠিক থাকবে? তুই নিজে আসিসনি, কিন্তু তোর ছেলেকে পাঠিয়েছিস আমার মেয়েকে তুলে নিয়ে যেতে। তোর কারণে আমার সম্মান বাঁচাতে নিজ হাতে চাচাকে হত্যা করতে হয়েছে। তুই এতদিন আমার বন্ধুত্ব দেখেছিস, এখন আমার শত্রুতা দেখবি। ঠিক ওই সময় রঞ্জিতের ছেলে প্রতাপের মেয়েকে নিয়ে উপস্থিত হয়। ওইদিকে প্রতাপ রঞ্জিত ও তার ছেলেকে হত্যা করার জন্য বাহির থেকে কিলার হায়ার করে। কারণ রঞ্জিত তার লোকজনকে ভালো করেই চিনে, তাই প্রতাপ তার লোকজনকে জেকব নামের একজন কিলারকে ডেকে আনতে বলেন। এর পরের দৃশ্যে দেখা যায় রঞ্জিত তার গ্রামে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান পালন করে। সেখানে জেকব তার লোকজন নিয়ে রঞ্জিতকে হত্যা করার চেষ্টা করে। এখানে অনেক ভিড় থাকায় বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়। ওই অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো ষাঁড়ের লড়াই। এ ষাঁড়ের লড়াইয়ে ভাস্কর নামের একটি ছেলে তার নিজের ষাঁড় নিয়ে আসে। লড়াইয়ের এক পর্যায়ে ভাস্করের ষাঁড়টি ছুটে গিয়ে রঞ্জিতকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু ভাস্কর সঠিক সময় তার ষাঁড়কে কাবু করতে সক্ষম হয়। এটা দেখে রঞ্জিত ভাস্করের প্রতি মুগ্ধ হয় এবং সেই ষাঁড়ের লড়াইয়ে ভাস্করই বিজয়ী হয়। তার পরের সিনে আমরা দেখতে পারি রঞ্জিতের মেয়ে শ্রীলীলাকে সিএম এর মেয়ে হওয়ায় সে সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করে। শ্রী যে কলেজে পড়াশোনা করে সেই কলেজেই আমরা ভাস্করকে দেখতে পাই। ভাস্করের টিচার লীলাকে জিজ্ঞাসা করে, পড়াশোনা শেষ করে তুমি কি হতে চাও? লীলা বলে, আমি সমাজের সেবা করতে চাই। টিচার একই কথা ভাস্করকে জিজ্ঞাসা করলে ভাস্কর বলে, সিএম হতে চাই। টিচার কারণ জানতে চাইলে সে বলে সে এই পজিশনে অনেক পাওয়ার। টিচার জিজ্ঞাসা করে, তুমি কিভাবে সিএম হবে? ভাস্কর বলে, যেখানে যেখানে প্রয়োজন ঘুষ দেব, কেউ যদি বাধা দিতে আসে তাহলে রাস্তা থেকে সরিয়ে দিব, মানুষকে ভয় দেখাবো। টিচার রাগ হয়ে বলে, এভাবেই সিএম হবে তুমি? ভাস্কর বলে, কেন? আমাদের বর্তমান সিএমও তো এভাবেই ক্ষমতায় এসেছে।
ক্লাস শেষে শিব ভাস্করের সাথে দেখা করে বলে, ক্লাসে সিএমকে নিয়ে এসব উল্টাপাল্টা কথা বললে। তখন ভাস্কর বলে, আমি সিএম এর হবু জামাই, আমি যা ইচ্ছে তাই বলবো, তোমার তাতে কি? শ্রী রাগ হয়ে বলে, তুমি কি সিএম এর মেয়েকে কখনো দেখেছো? ভাস্কর বলে, কি যে বলো, সিএম এর মেয়ে আমার জন্য পাগল, সে আমার আগে পিছে ঘোরে। ভাস্করের এসব উল্টাপাল্টা কথা শুনে শ্রী অনেক রেগে যায় এবং বাসায় গিয়ে অনেক রাগারাগি করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই হসপিটালে রুদ্রপ্রকাশের মেয়ে কোনো প্রকার রেসপন্স করছে না। ওই সময় হসপিটালে প্রদীপ নামের একজন লোক উপস্থিত ছিল। প্রদীপ পুলিশ স্টেশনে কল করে রুদ্রপ্রকাশের সাথে কথা বলে এবং বলে, তোমার মেয়ে কোনো প্রকার ঔষধে রেসপন্স করছে না, এখন তুমি চেষ্টা করে দেখতে পারো, যদি তোমার কথায় রেসপন্স করে তাহলে তো ভালো, না হলে বাঁচানো সম্ভব না। রুদ্রপ্রকাশ ঠিকভাবে কথা শেষ না করতেই প্রদীপ ফোন কেটে দেয়। এখানে আমরা বুঝতে পারি রুদ্রপ্রকাশকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়ার পিছনে প্রদীপের হাত রয়েছে। এরপর রঞ্জিত প্রতাপকে কল করে জানায়, কাল তোর মেয়ের সাথে আমার ছেলের এঙ্গেজমেন্ট হবে, পারলে বাধা দিয়ে দেখাও। এরপর আমরা দেখতে পাই প্রতাপ রঞ্জিতকে মারার জন্য জেকবকে পাঠিয়েছিল। রঞ্জিতের লোকরা তাকে মেরে ফেলে। অন্যদিকে ভাস্করের মুখে সিএম এর হবু জামাই কথাটি শুনতে শুনতে বিরক্ত হয়ে শ্রী তার ভাইয়ের এঙ্গেজমেন্টে ইনভাইট করে, যাতে ভাস্কর জানতে পারে সে সিএম এর একমাত্র মেয়ে। ফাংশন চলাকালীন সময় রঞ্জিতের সিকিউরিটি এসে বলে, যাকে ওরা প্রতাপের পাঠানো গুন্ডা মনে করে মেরেছে সে আসলে জেকব না, সে হচ্ছে পাটিলার ছোট ভাই রণবীর। তারপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় প্রতাপের আন্ডারে জেকব অস্ত্রশস্ত্র ও তার দলবল নিয়ে রঞ্জিত এবং তার ছেলেকে হত্যা করার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু পথে ভাস্কর তাদের উপরে অ্যাটাক করে জেকব ও তার দলবলকে হত্যা করে। এই ঘটনা জানার পর প্রতাপ ভাস্করকে তার অফিসে ডেকে নেয়। জেকবের মতো দুর্ধর্ষ সন্ত্রাসীকে ভাস্কর একাই মেরে ফেলেছে। ভাস্করের এই পাওয়ার দেখে প্রতাপ অনেক ইমপ্রেস হয়ে বলে, তুমি যদি রঞ্জিত ও তার মেয়েকে হত্যা করে আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসতে পারো তাহলে আমার অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দিব। ভাস্কর বলে, পেপার রেডি করুন, আপনার মেয়েকে নিয়ে আসার দায়িত্ব আমার। সিন প্রেজেন্টে চলে আসে ভাস্কর রঞ্জিতের বাসায়। এসে কোনো কথা না বলেই রঞ্জিতের লোকদের মারতে শুরু করে। এক নিমিষেই লণ্ডভণ্ড করে দেয় পুরো ফাংশন। সবাইকে মারার পর রঞ্জিতের ভাইকে মারতে গেলে রঞ্জিত ভয়ে হার মেনে নেয়, নিয়ে বলে, প্রতাপের মেয়েকে নিয়ে যেতে চাইলে নিয়ে যাও, এর বিনিময়ে আমার ভাইকে ছেড়ে দাও। এসব কিছু প্রতাপ লাইভ টেলিকাস্টে দেখতে পায়। ভাস্কর রঞ্জিতের ভাইয়ের হাত ছেড়ে দিয়ে রঞ্জিতের মেয়ে শ্রীয়ের হাত ধরে। রঞ্জিত অবাক হয়ে বলে, ও তো আমার মেয়ে, ওকে ছেড়ে দাও। ভাস্কর বলে, তোরা যদি মনে করিস যে আমি এত তাণ্ডব করেছি শুধু প্রতাপের মেয়েকে নেয়ার জন্য, তাহলে ভুল ভাবছিস। প্রতাপের মেয়ের সাথে আমি তোর মেয়েকেও নিয়ে যাব। এ কথা শুনে রঞ্জিত এবং প্রতাপ সহ তার পরিবার সবাই ঘাবড়ে যায়। রঞ্জিত ভাস্করের পরিচয় জানতে চাইলে ভাস্কর বলে, রুদ্রপ্রকাশের কথা মনে আছে? রুদ্রপ্রকাশের নাম শুনতেই রঞ্জিত ও প্রতাপ চমকে ওঠে। এরই মধ্যে ভাস্করের হেলিকপ্টার চলে আসে। ভাস্কর রঞ্জিত এবং প্রতাপের মেয়েদের নিয়ে চলে যায়। ভাস্কর মূলত রুদ্রপ্রকাশের সাথে অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য তাদের মেয়েদেরকে কিডন্যাপ করে। এ ঘটনার পর রঞ্জিত ও প্রতাপ নিজেদের শত্রুতা ভুলে গিয়ে এক হয়ে যায়। অন্যদিকে ভাস্কর শ্রী এবং প্রিয়াকে তাদের গ্রামে নিয়ে আসলে গ্রামের সবাই খুশি হয়। ওই গ্রামেই ভাস্করের পরিবার থাকে। রুদ্রপ্রকাশ ইন্ডিয়ার মোস্ট সাকসেসফুল সফটওয়্যার ইন্ডাস্ট্রিয়ালিস্ট। সমস্ত নিউজ চ্যানেলে রুদ্রপ্রকাশের নিয়ে নিউজ করা হয়েছিল। অন্যদিকে দুই স্টেজের সিএম রঞ্জিত ও প্রতাপ তাদের অবৈধ টাকা বৈধ করার উপায় খুঁজছে। দুজনের এই অবৈধ টাকার পরিমাণ প্রায় 5 লক্ষ কোটি টাকা। কনভার্ট করা সম্ভব নয়।
তাই এ ব্যাপারে অ্যাডভাইস নেয়ার জন্য তারা প্রদীপ নামের একজন অ্যাডভাইজারকে হায়ার করে। প্রদীপ বলে, এতগুলো টাকা কনভার্ট করতে প্রায় 3 বছর সময় লাগবে, কিন্তু অল্প সময়ের মধ্যেই কনভার্ট করার একটি উপায় আছে। তখন প্রদীপ রুদ্রপ্রকাশের ছবি দেখিয়ে বলে, আপনাদের এই অবৈধ টাকা বৈধ করার একমাত্র উপায় হচ্ছে এই রুদ্রপ্রকাশের কোম্পানি। এর মাধ্যমে টাকা কনভার্ট করলে কেউ সন্দেহ করবে না। আমরা দেখতে পাই রুদ্রপ্রকাশ তার পরিবার নিয়ে বিয়ে বাড়িতে যাচ্ছে। তার ছোটবেলার বন্ধু মণিকান্তের মেয়ের বিয়ে। রুদ্রপ্রকাশ তার পরিবারকে নিয়ে পৌঁছলে মণিকান্ত তাদের দেখে খুবই খুশি হয়। এখানে আমরা জানতে পারি ভাস্কর আসলেই এই মণিকান্তের ছেলে। রুদ্রপ্রকাশ যখন বিয়ে শেষ করে শহরে ফিরে যায় তখন রঞ্জিত তাকে নিজের অফিসে ডেকে পাঠায়। সেখানে রঞ্জিত ও প্রতাপ বলে, আমাদের অবৈধ টাকা আপনার কোম্পানির মাধ্যমে বৈধ করতে চাই, বিনিময়ে আপনি যা চাইবেন তাই পাবেন। কিন্তু রুদ্রপ্রকাশ তাদের মুখের উপরে না করে দেয়, যার কারণে রঞ্জিত ও প্রতাপ প্রদীপের সাথে মিলে প্ল্যান করে রুদ্রপ্রকাশের বিজনেস নষ্ট করে দেওয়ার পাশাপাশি তার মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিতে চায়। ওরা রুদ্রপ্রকাশের সবগুলো অফিসে ড্রাগ ঢুকিয়ে নিজেরাই পুলিশ দিয়ে বের করায়। ড্রাগ ধরা পড়ার কারণে রুদ্রপ্রকাশের সবগুলো অফিস বন্ধ করে দেয়। রুদ্রপ্রকাশের কোম্পানির কয়েকজন মেয়েকে ভয় দেখিয়ে তাদেরকে মিথ্যা অভিযোগ করায় মিডিয়ার সামনে। এরপর গুন্ডা পাঠিয়ে ওই মেয়েগুলোকে নির্মমভাবে হত্যা করে। সিএম ও প্রদীপ এর কথা মতো ওই গুন্ডাগুলো মিডিয়ার সামনে বলে, রুদ্রপ্রকাশের আদেশেই আমরা মেয়েগুলোকে হত্যা করেছি। এসব ঘটনার পর পুলিশ রুদ্রপ্রকাশকে গ্রেপ্তার করে। সিএম এর কথা মতো কিছু লোক রুদ্রপ্রকাশের দিকে পাথর ছুঁড়ে মারে। এসব দেখে রুদ্রপ্রকাশের ওয়াইফ সহ্য করতে না পেরে স্লিপিং পিল খেয়ে সুসাইড করার চেষ্টা করে। রুদ্রপ্রকাশকে জেলে নেয়ার পর প্রতাপ ও রঞ্জিত রুদ্রপ্রকাশের সমস্ত বিজনেস হাতিয়ে নেয়ার প্ল্যান করলে দীপ এটা না করে দেয়। রঞ্জিত এবং প্রতাপের লোকরা রুদ্রপ্রকাশকে এসব স্বীকার করতে বাধ্য করে। রুদ্রপ্রকাশ এসব মেনে না নিলে তার মেয়েকে তার সামনে নিয়ে এসে মারতে শুরু করে। এসব দেখে রুদ্রপ্রকাশ সহ্য করতে না পেরে তার বিরুদ্ধে আনা সকল মিথ্যা অভিযোগ মেনে নেয়। তারপর সিন প্রেজেন্টে চলে আসে মণিকান্ত। এসব ঘটনাগুলো সিএম এর মেয়ে শ্রী এবং প্রিয়াকে শোনাচ্ছিল। তাদের বাবাদের এসব কুকর্মের কথা শুনে তারা দুজনেই কেঁদে ফেলে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মণিকান্ত প্রতাপের অফিসে চলে আসে। মণিকান্ত তার পরিচয় দিয়ে বলে, আপনাদের মেয়েকে যে তুলে নিয়ে গেছে সে আমার ছেলে। তারা বলে, এখানে কেন এসেছো? মণিকান্ত বলে, কাল আমাদের গ্রামে একটি বড় পুজোর আয়োজন করা হয়েছে, সেখানে আমার বন্ধু রুদ্রপ্রকাশ উপস্থিত থাকবে। প্রতাপ বলে, তোমাদের উৎসবের স্থান এক নিমেষে শ্মশান হয়ে যাবে। মণিকান্ত বলে, আমি জানি আপনারা আমাদের গ্রামের চারিদিকে ক্রিমিনাল ফোর্স পাঠিয়েছেন, কিন্তু কোনো লাভ নেই। ওদেরকে গ্রামে ঢুকতে হলে আমার ছেলেকে পার করতে হবে। ভাস্কর ড্রোন ক্যামেরার মাধ্যমে গ্রামে ছড়িয়ে থাকা ক্রিমিনাল ফোর্সদের উপর নজর রাখছে। সেই সব লাইভ টেলিকাস্টে প্রতাপ ও রঞ্জিতকে দেখায়। এখানে আমরা দেখতে পাই ভাস্কর একাই ক্রিমিনাল ফোর্সকে শেষ করে দেয়। পর রুদ্রপ্রকাশের উকিল তার সাথে দেখা করে বলে, এতদিন আপনি আপনার মেয়ের ভয়ে মুখ বুজেছিলেন, এখন আপনার মেয়ে সুরক্ষিত আছে। এখন আপনি আমাকে আপনার কেসটি রিওপেন করার পারমিশন দিন। উকিল জানায়, কেউ একজন 2 সিএম এর লোকদের মেরে হসপিটাল থেকে পারিণীতাকে উদ্ধার করে নিয়ে গেছে। তার মেয়ে সুরক্ষিত আছে শুনে রুদ্রপ্রকাশ কেসটি রিওপেন করার পারমিশন দেয়। রঞ্জিতের সিকিউরিটি অফিসার এসে জানায়, কেউ একজন পারিণীতাকে হসপিটাল থেকে নিয়ে গেছে, সেই সাথে প্রদীপকেও কিডন্যাপ করে নিয়ে গেছে। রুদ্রপ্রকাশ যদি আপনাদের বিরুদ্ধে সব সত্যি বলতে শুরু করে তাহলে আপনাদের মান সম্মান সব শেষ
শেষ হয়ে যাবে। এর পরের দৃশ্যে দেখতে পাই পূজার আয়োজনে রঞ্জিত এবং প্রতাপ রুদ্রপ্রকাশকে নিয়ে উপস্থিত হয়েছে। রুদ্রপ্রকাশকে দেখে সেখানে সবাই অনেক খুশি হয়, কিন্তু তখনই প্রতাপ ও রঞ্জিতের লোকরা রুদ্রপ্রকাশের উকিলকে মেরে ফেলে এবং প্রতাপ বলে, কাল যদি রুদ্রপ্রকাশ আদালতে আমাদের বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে আমরা তোমাদের কি অবস্থা করব তা দেখাতে এসেছি। ওরা এক এক করে গ্রামের লোকদের মারতে শুরু করে। আরও বলে, কোর্টে আমাদের বিরুদ্ধে মুখ খুললে এর থেকেও খারাপ অবস্থা হবে। এখানে দুই সিএম এর গুন্ডাদের সাথে লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে ভাস্কর আহত হয়ে পড়লে ভাস্করকে যখন হত্যা করতে যাবে ঠিক সেই সময় ভাস্করের মতো দেখতে আরেকজনের আবির্ভাব ঘটে। এই ছেলেটি হচ্ছে ইস্কেন্দার। সে এক এক করে দুই সিএম এর সমস্ত লোকদেরকে মারতে শুরু করে। এটা দেখে দুই সিএম অবাক হয়ে বলে, এটা আবার কে? ইস্কেন্দার তার সাথে রুদ্রপ্রকাশের মেয়ে পারিণীতাকে ও প্রদীপকে নিয়ে আসে, অর্থাৎ পারিণীতাকে হসপিটাল থেকে ইস্কেন্দার উদ্ধার করেছিল। ইস্কেন্দার সবাইকে হত্যা করার পর প্রতাপ এবং রঞ্জিতের উপর অ্যাটাক করে। এ পর্যায়ে ইস্কেন্দার নিজের পরিচয় দিলে আমরা জানতে পারি ইস্কেন্দার হলো ভাস্করের হারিয়ে যাওয়া যমজ ভাই। ইস্কেন্দার ও পারিণীতা আগে থেকেই পরিচয় ছিল। ওরা দুজন একে অপরকে আগে থেকেই পছন্দ করত। এরপর ইস্কেন্দার বলে, আমি এসব পারিণীতার জন্য করেছি, কিন্তু ভাস্কর একজন সৎ মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে। রঞ্জিত এবং প্রতাপ ইস্কেন্দার কাছে হাত জোর করে ক্ষমা চায় এবং ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। এর মাঝে মিডিয়া চলে আসে। রঞ্জিত এবং প্রতাপ সবার সামনে নিজেদের সমস্ত অপরাধ স্বীকার করে নেয়। মুভির শেষ পর্যায়ে ইস্কেন্দার তার ভাইকে খুঁজে পায় এবং প্রতাপ ও রঞ্জিতের অপকর্মের ব্যাপারে সবাই জেনে যায় এবং রুদ্রপ্রকাশ ন্যায় বিচার পায়। এভাবেই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। তো গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।